বিধানসভায় বিরোধীদের কার্য বিবরণী দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু নিজেই সেই নিজের নির্দেশ ফিরিয়ে নিলেন। অর্থাৎ সোমবার থেকে বিরোধীরা কার্য বিবরণীর কাগজ পাবেন। পারাদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, সেক্ষেত্রে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন কেন? স্পিকার অবশ্য আশা প্রকাশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে বিরোধীরা আর কাগজে ছিঁড়বেন না। কাগজ ছিঁড়েছিলেন বিরোধীরা, কাগজ ছিঁড়েছিলেন, কাগজ ছুঁড়েছিলেন, আর সেই জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কার্য বিবরণী দেওয়া হবে না। কিন্তু সেই সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করলেন, তার নিজের নির্দেশ নিজেই প্রত্যাহার করলেন স্পিকার, এবং সিদ্ধান্ত নিলেন যে বেশ সোমবার থেকে বিরোধীদের কার্য বিবরণীর কাগজ দেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্তের পিছনে কারণ কি? পারাদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, অতনু, সেই বিষয়ে অবশ্যই আলোকপাত করবো, কিন্তু তার আগে তোমায় এই মুহূর্তে জানিয়ে রাখি বিজেপি বিধায়করা গত দুদিনের পরও আজকেও বিধানসভা থেকে এই মুহূর্তে ওয়াকআউট করে তারা বেরিয়ে এলেন। এবং যে এবার তোমায় বলবো যে প্রসঙ্গে তুমি জানতে চাইছিলে, দেখো তুমি জানো যে গত কয়েকদিন ধরে বিধানসভায় যখন প্রশ্নোত্তর পর্ব চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে, তখন বিরোধী বিধায়ক অর্থাৎ বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা প্রশ্ন যে কার্যসূচির যে বিবরণ দেওয়া হয়, যে কাগজপত্র দেওয়া হয়, যে পেপার্স দেওয়া হয়, সেই কাগজপত্র তারা বিক্ষোভ দেখানোর সময় তারা যখন স্লোগান শাউটিং করেন তখন সেই কার্যসূচির যে পেপার্স বা কাগজ সেগুলো তারা ছুঁড়ে অধিবেশন কক্ষের মধ্যে কেউ ছুঁড়ে দেন, কেউ বা স্পিকারের টেবিলের দিকে ছুঁড়ে দেন। অর্থাৎ এই প্রক্রিয়া চলার পরে গত মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিরোধীদের যেন কোনো কার্যসূচির বিবরণ বা কখনো কখনো যে এই প্রশ্নে কি প্রশ্নোত্তর পর্বে কি প্রশ্ন আছে কার কোন বিধায়কের বা সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী কি বলছেন তা সেটাও কখনো কখনো লিখিত আকারে দেওয়া হয়। সেই লিখিত আকারে প্রশ্ন এবং প্রশ্নোত্তর দুটোই দেওয়া বন্ধ হয়ে গেছিল। তারপরে শিখা চট্টোপাধ্যায় প্রথম পর্বে শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ির যিনি বিধায়ক তার প্রশ্নোত্তর পর্ব ছিল, এবং তিনি তখন তাকে যখন প্রশ্ন করতে বলা হয় তিনি উঠে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন আমার কাছে কোনো লিখিত প্রশ্ন নেই, অর্থাৎ কোন প্রশ্ন করব, কি প্রশ্ন করব, আমার কোন প্রশ্ন আমি করব বলেছি সেটাও তো আমার মনে নেই, এক্স্যাক্ট কোন প্রশ্নটা করতে বলা হয়েছে, কারণ একাধিক প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্ন থাকে বিধায়কদের। এবং সেক্ষেত্রে শিক্ষা চট্টোপাধ্যায় তিনি তার তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং নিজের ক্ষোভ জানিয়ে তিনি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এরপরে খানিক পরেই উত্তরবঙ্গে যানজট সমস্যার সমাধানে বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তার প্রশ্নোত্তর পর্ব ছিল, এবং তিনি প্রশ্ন করতে উঠে বলেন যে তিনি তখন বলেন যে প্রশ্নোত্তর পর্বে যে কাগজ বা কার্যসূচির বিবরণ সেগুলো তাদের দেওয়া হচ্ছে না, কিন্তু সেটা যখন দেওয়া হচ্ছে না তাহলে এর আগে যারা বিধানসভার ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করেছিল তারা বিধানসভার ভেতরে কি করছেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়, এই বলে শাসক দলের যে বিধায়ক তাদের দিকে তিনি আঙুল তোলেন, তিনি কটাক্ষ করেন। এর উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে পরিষদীয় গণতন্ত্রে সবসময় একটা রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতি হাউসের মধ্যে অধিবেশন কক্ষের মধ্যে বিরোধী বিধায়কদের মেনটেন করতে হবে, ফলো করতে হবে, এবং যদি বিরোধী বিধায়ক বা বিজেপি বিধায়করা তারা কথা দেন বা তারা বলেন যে তারা ভবিষ্যতে ছবিটা একবার দেখে নিই, একবার আজকের ছবি দেখে নিই। পারাদীপ, তুমি যেরকম বলছিলে কিছুক্ষণ আগেই, আজও বিজেপি বিধায়করা তারা বিধানসভা থেকে ওয়াকআউট করে। আর ওই যে ব্রেকের আগে বলছিলাম আপনাদের যে এটিএম এমন একটা জায়গা যেখান থেকে জালিয়াতি হচ্ছে, সুতরাং আরও বেশি নিরাপত্তা জোরদার করার কথা সবাই বলছে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম একটা দেখুন, সেখানে নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন তার জন্মদিন পালন হলো কেক কেটে ওই এটিএমের মধ্যে। সেখানে হাজির তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য সেখানে হাজির। আচ্ছা, কি হয়েছিল, আয়োজন কারা করেছিল, হঠাৎ করেই এরকম হয়ে গেল আয়োজন, নাকি প্ল্যান করা হয়েছিল যে এটিএম আদর্শ জায়গা এবং যেহেতু নিরাপত্তা রক্ষী তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা সেখান থেকে তিনি সরতে পারবেন না, সেই জন্য প্ল্যান করে এখানে করা হয়েছিল? একটু জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মানে অন ডিউটিতে রয়েছেন,
অন ডিউটিতে সেলিব্রেশন হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, কিন্তু এটিএম যেখানে এমন একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তার জায়গা, যেখানে বারবার ফ্রড হচ্ছে, যেখানে বলা হয় যে সানগ্লাস বা টুপি পরে এটিএমে ঢোকা যাবে না, সেইখানে এইভাবে সেলিব্রেশন কিভাবে সম্ভব হলো? Happy birthday dear, happy birthday to you. সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, একটু ঘটনাটা জানবো তোমার থেকে। দেখো অতনুদা, সোদপুর এসবি টাউনের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেই এটিএম এর মধ্যেই কিন্তু নিরাপত্তা রক্ষী যিনি রয়েছেন তার কিন্তু কেক কেটে সেলিব্রেশন করলো পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী, এবং একদম রাত্রিবেলা, সেই রাত্রিবেলা কিন্তু তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে কিন্তু তারা সেলিব্রেশন করলো, এবং সেই সেলিব্রেশন করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেখানে কেক কাটলো। এবং এই নিয়ে কিন্তু এই যে এটিএম এর যে নিরাপত্তা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন শুধু উঠে গেল, কারণ এটিএম এর মধ্যে একজন সে কিন্তু টাকা তুলতে যেতে পারে, সেই জায়গা থেকে একদম দলবল নিয়ে এত মানুষকে নিয়ে সেই জায়গা থেকে যে সেলিব্রেশন, এই নিয়ে কিন্তু পানিহাটিতে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গা থেকে, যে কিভাবে এটিএম এর মধ্যে, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর মধ্যে কেক কেটে এত লোকজন নিয়ে সেলিব্রেশন করতে পারে। এই নিয়ে পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু পরিষ্কারভাবে প্রথমে বলেছেন যে তিনি কোনো অন্যায় করেননি, তারপর কিন্তু তিনি পরিষ্কারভাবে। পঞ্চায়েত সদস্য কি বলছেন? ওর জন্মদিন, আমরা একটা আবেগপ্রণত ভাবে চলে গেছি, যে আমাদের সাথে সবসময় থাকে, সব রকম কাজ বাজ করে, ঠিক আছে। ও বেচারা ডিউটিতে আটকে পড়েছে, আসতে পারেনি, ওর আজকে বার্থডে, একটু কেক কাটিয়েছি, আর তো কিছু করিনি। সেরকম তো আমরা তো কোনো খারাপ কাজ করিনি, কোনোরকম কোনো মেশিনেও হাত দেয়নি, কোনো দেওয়ালেও হাত দেয়নি। আবার ওদিকে হাড়োয়ায় আবাসের যে টাকা পেয়েছেন উপভোক্তা, সেখান থেকে কাটমানি দিতে হবে, আর কাটমানি না পেলে মারধর, হুমকি, নেতার দাদাগিরি। বাংলার বাড়ির যে টাকা পেয়েছেন, সেই টাকা থেকে 10,000 টাকা দিতে হবে নেতাকে, আর সেই টাকা না দেওয়ায় সদল বলে বাড়ি গিয়ে হামলার অভিযোগ। কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানবো। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, একদম দেখো, হাড়োয়া অর্থাৎ হাড়োয়া বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের সেখানে এক পঞ্চায়েত সদস্য এক উপভোক্তার কাছ থেকে কাটমানির টাকা ঢুকেছে, ফলে সেখান থেকে কাটমানি চাইতে এবং তিনি গেলেন এবং তার দলবল সেখানে গেলেন, এবং কাটমানি না দিলে তাকে যেমন মারধর করা হয়েছে, তার বাড়িও ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, পুলিশের কাছে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মূলত এই মনিরুল মোল্লা, যিনি পঞ্চায়েত সদস্য, তার যেটা অভিযোগ আর কি এলাকার মানুষ যেটা করছেন বা যারা উপভোক্তারা করছেন, যে এই মনিরুল এবং তার সাঙ্গপাঙ্গরা সেখানে গিয়ে প্রায় 10,000 টাকা কাটমানি চায়। এর আগে 9,500 টাকা তাকে দেওয়া হয়েছে, কিন্তু 9,500 টাকা দেওয়ার পরেও তার কাছে আরও 10,000 টাকা দাবি করে। ফলে তিনি টাকা দিতে যখন অস্বীকার করে, তাকে তখন বেধড়ক মারধর করা হয়, এবং মারধর করা হয় না, তাকে ঘর থেকে বার করেও সেই ঘর ভাঙা হয়, এমনটা অভিযোগ। এবং কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ করছেন যে বাংলার বাড়ির উপভোক্তা টাকা পেয়েছেন, তার কাছ থেকে মারধর করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে। কি অভিযোগ করছেন তিনি, শুনবো। মনিরুলের নেতৃত্বে পার্টির কমিটির ছেলেপিলেরা গিয়ে মারধর করে, টাকা চাচ্ছে, একবার কিছু 9,000 হয়নি, আবার 10,000 চাচ্ছে, মারপিট করলো, করে মশাটির মধ্যে দৌড় ভেঙে আবার ট্রেনে তুলে এলো, বউটারে মারলো, বৌমাটারে একটু মারলো, কিল ঘুষি মেরেছে, আবার ফের টাকা চাচ্ছে। এই হাড়ের ডাক্তার দেখে থানায় এলাম এই রিপোর্ট করতে, যেন মুক্তি চাই, ভালো বিচারটাই যেন পায়। অভিযোগ দল বলে গিয়ে, সদল বলে গিয়ে চড়াও হওয়ার, তার বক্তব্য শুনি। এরকম কোনো ঘটনা ঘটেছে আমি জানি না, আমি শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে, সঠিক আমি জানি না। আমি তো 1 টাকা চাইনি, কেউ যদি ভালোবেসে 2 টাকা দেয় সেইটাই ঠিক, আমার খুশি করে যদি কিছু দেয় তাহলে নিতে পারো। তাহলে আসল ঘটনা কি জিয়াউল? তদন্ত করে দেখতে হবে। তো তদন্ত কিভাবে চলছে?
একদম দেখো, ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে এই নেতা কিন্তু স্পষ্ট দাবি তিনি কোনো কাটমানি চাননি, সবটাই আইএসএফ, সিপিএম, বিজেপি চক্রান্ত। এই তৃণমূল কংগ্রেসের সদস্যকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে শাসক দলের আরেক নেতা বলেন যে সবটাই চক্রান্ত করা হচ্ছে, তিনি কোনো কাটমানি চাননি। কিন্তু ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যেভাবে এই পাঁচু মণ্ডল এবং তার পরিবারকে মারধর করা হয়েছে, শুধু পাঁচু মণ্ডল নয়, একাধিক পরিবারের কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে, কাটমানির টাকা, এবং টাকা নিয়ে তাকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং এলাকা ছাড়া করা হয়েছে, এমনটা অভিযোগ। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।